রিধিমা তার শাশুড়িমা মালা দেবী, শ্বশুরমশাই অমলেশ বাবু, স্বামী বিমান এবং এক ননদ অর্পিতার সঙ্গে বাস করে। আর তারা অত্যন্ত বড়লোক। সেই পরিবারের পুরুষ সদস্যরা যেহেতু অনেক অনেক টাকার রোজগার করে, তাই তাদের কাছে টাকা পয়সার কোনো অভাব নেই। আর শহরের বুকে তাদের বাড়ি দেখলে মনে হয় যেন কোনো রাজপ্রাসাদ। কিন্তু রিধিমার শাশুড়িমা এবং ননদ ভীষণ বদমাইশ। তাই রিধিমার বড়লোক শ্বশুরবাড়িতে বিয়ে হওয়া সত্ত্বেও তার জীবনে কষ্টের শেষ নেই, কারণ তার সঙ্গে বাড়িতে চাকরের মতো ব্যবহার করা হয়। একদিন, কি হলো বৌমা, তোমাকে যে বললাম জামা কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে ছাদে মেলে দিয়ে এসো, তুমি এখনো বসে আছো কেন? জামা কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করবে না? না মা, আসলে একটু পরেই আমাদের কাজের দিদি পুষ্পা চলে আসবে, তাই আমি ভাবলাম ও আসলে ওকে বলবো জামা কাপড়গুলো ধুয়ে দিতে। আর এই সময় আমি একটু আপনাদের সবার জন্য গরম গরম মাংস রান্না করে নেব, সেই জন্য জামা কাপড়গুলো আর ধুতে পারিনি। আর আমাদের ছাদটা তো সেই 3 তলায়, সুতরাং অতটা সিঁড়ি ভেঙে ছাদে উঠতেও তো খুব কষ্ট হবে। তোমাকে কে বলেছে যে পুষ্পা আসবে? আমি পুষ্পাকে কাজ থেকে বের করে দিয়েছি, কারণ ওর কাজ আমার পছন্দ হচ্ছে না। মাস গেলে 10,000 টাকা করে মাহিনা নিয়ে যাবে, কিন্তু কাজের সময় অষ্টরম্ভা। তাই এখন থেকে তোমাকে এই বাড়ির কাজ করতে হবে। কিন্তু মা, এত বড় বাড়ির সমস্ত কাজ আমি একা হাতে কিভাবে করব? আমার কাজ করতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ওই পুষ্পাকে কেন তাড়ালেন? এটা আমার বাড়ি, তাই আমার যখন যা ইচ্ছা হবে আমি তাই করব। আর তোমাকে আমার এই বিলাসবহুল বাড়িতে বউ বানিয়ে নিয়ে এসেছি কিসের জন্য? বসে বসে আরাম করবে বলে? মনে রেখো, তুমি এই বাড়ির চাকরানী, তাই তোমাকেই সব কাজ করতে হবে। এই বলে মালা দেবী ঘরে চলে যায়। অন্যদিকে রিধিমার খুবই মন খারাপ করে, কারণ তাকে এখন সবার জামা কাপড় পরিষ্কার করার পর ছাদে মেলতে যেতে হবে। তাই রিধিমা বাথরুমে গিয়ে সবার জামা কাপড় কাচতে শুরু করে। তাকে নিজের হাতেই সমস্ত কিছু করতে হয়, কারণ সে যখন ওয়াশিং মেশিন ব্যবহার করতে যায় তখন সে দেখে যে ওয়াশিং মেশিন কিছুতেই চলছে না, কারণ তার শাশুড়ি মা ওয়াশিং মেশিনের ইলেকট্রিসিটি বন্ধ করে রেখেছে। বৌমা, ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচলে জামা কাপড়ের রং নষ্ট হয়ে যায়, তাই আমি ওয়াশিং মেশিনের লাইন কেটে দিয়েছি। তুমি নিজের হাতেই সব জামা কাপড়গুলো ধোবে। শাশুড়ি মা এরকম ভাবে বললে বৌমার কিছু করার থাকে না, তাই রিধিমা সব জামা কাপড় নিজে হাতে পরিষ্কার করে ছাদে মেলে দিয়ে আসে। কিন্তু তার পরক্ষণেই রিধিমার ননদ তার দামি দামি জামা কাপড় পরিষ্কার করতে আসে, আর তখন সে খুব ভালো মতোই ওয়াশিং মেশিন ব্যবহার করতে পারে। এমন সময় রিধিমা ভালো করেই বুঝতে পারে যে তার শাশুড়ি মা ইচ্ছাকৃতভাবে শয়তানি করছে। বৌদি, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি করে গরম গরম লুচি আর আলুর দম বানিয়ে দাও। আর হ্যাঁ, বেশি করে লুচি তৈরি করবে, কারণ আমি লুচি কিন্তু কলেজেও নিয়ে যাব। কিন্তু অর্পিতা, এই তো কিছুক্ষণ আগে মা এসে বলল তুমি নাকি পিৎজা খেতে চেয়েছো, তাই আমি তোমার জন্য গরম গরম পিৎজা বানিয়ে রেখেছি। হ্যাঁ, কিছুক্ষণ আগে পিৎজা খাওয়ার ইচ্ছা করছিল, মাকে তাই বলেছিলাম পিৎজা খাবো। কিন্তু এখন আর আমার পিৎজা খেতে ইচ্ছে করছে না, এখন আমার লুচি আর আলুর দম খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে লুচি আলুর দম বানিয়ে দাও। ঠিক আছে, তুমি তাহলে একটু অপেক্ষা করো, তোমার দাদা তো এখন অফিসে বেরোবে, তাই ওকে একটু ভাত খেতে দিই, তারপর তোমাকে রান্না করে দিচ্ছি। অর্পিতা কিছুতেই তার কথা শুনতে চায় না, ফলে রিধিমা তাড়াতাড়ি করে ননদকে গরম গরম লুচি এবং আলুর দম রান্না করে দেয়। আর অর্পিতা তার বৌদিকে দিয়ে জোর করে 60খানা লুচি তৈরি করায়। আর এত বেশি বেশি লুচি তৈরি করে রিধিমার প্রচন্ড পরিমাণে হাতে ব্যথা শুরু হয়। এভাবে প্রত্যেক দিন রিধিমাকে বেশি বেশি করে খাটানো হয়। একদিন মালা দেবী এবং অর্পিতা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে, এমন সময়, অর্পিতা, আমি এখন ইচ্ছা করে মাছের ঝোলটা মাটিতে ফেলে দেব, যাতে আমাদের মার্বেলের মেঝে একেবারে তেল তেল হয়ে যায়। আর তারপর তোর বৌদি এই মাটি ধুয়ে মুছে পরিষ্কার করবে। আসলে ওকে খাটাতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ মা, তাই করো। দেখছো না আমাদেরকে খেতে দিয়ে কেমন নরম সোফায় বসে আরাম করছে? গরিব ঘরের মেয়ে একটা, এত আলিশান বাড়ি পেয়ে ধরাকে সরা গান করে। এমন কথা শুনে মালা দেবী ইচ্ছা করে মেঝের উপর মাছের ঝোল এবং ভাত ফেলে দেয়। আর যা দেখে রিধিমা খুবই অবাক হয়, কারণ তাদের যেহেতু তেল তেলা সুন্দর মেঝে, তাই মাছের ঝোল পড়ে গোটা মেঝে একেবারে নোংরা হয়ে যায়। কি ব্যাপার, হা করে কি দেখছো? তাড়াতাড়ি এই মেঝে সার্ফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলো, না হলে কিন্তু হলুদের দাগ থেকে যাবে। আর আমাদের এত সুন্দর মেঝে হলুদ হয়ে গেলে দেখতে খুব খারাপ লাগবে।
আপনি যদি একটু দেখে খাওয়া দাওয়া করতেন তাহলে মাছের ঝোলটা মাটিতে পড়তো না, আর মেঝেও নোংরা হতো না। আজকে সকালবেলা আমি এই মেঝে ধুয়ে পরিষ্কার করেছি, এখন আমাকে আবার পরিষ্কার করতে হবে। বৌদির কত বড় সাহস দেখেছো মা, তোমার মুখে মুখে কেমন তর্ক করছে। তুমি ভুলে যেও না বৌদি যে তুমি কিন্তু এই বাড়ির কাজের মেয়ে, তাই তোমাকে দিনে 1000 বার ঘরবাড়ি পরিষ্কার করতে হবে। অসহ্যকর একেবারে। ননদ এমন কথা বললে রিধিমা চুপ করে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই তাকে আবার গোটা ঘরবাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়। এভাবেই সারাদিন আলিশান শ্বশুর বাড়িতে রিধিমার চাকরগিরি করতে করতে দিন কেটে যায়। আর একদিন হঠাৎই রাস্তার মাঝখানে অর্পিতার গাড়ি খারাপ হয়ে যায় বলে তাকে হেঁটে হেঁটে বাড়িতে ফিরতে হয়। সেই জন্য বাড়িতে ফেরার পর সে পায়ে ব্যথা বলে ভীষণ পরিমাণে নাটক করতে শুরু করে। মা জানো, আমার পা একদম বিষের মতো ব্যথা করছে, আমি নড়তে পর্যন্ত পারছি না। এখন যদি আমার পায়ে কেউ তেল মালিশ করে দিত তাহলে খুব ভালো হতো, পায়ে ব্যথাটা অন্তত কমে যেত। আরে তুই চিন্তা করিস না, তোর বৌদি এখনই তোর পায়ে ভালো করে সর্ষের তেল দিয়ে মালিশ করে দেবে, আর সারা রাত তোর পায়ে তেল মালিশ করবে। দেখবি কাল ঘুম থেকে ওঠার পর তোর পায়ে ব্যথা একেবারে কমে যাবে। বৌমা যাও, আমার মেয়ের পায়ে তেল মালিশ করে দাও, আর সারা রাত বসে বসে কিন্তু তুমি ওর পায়ে তেল মালিশ করবে। এমন কথা শুনে রিধিমা একেবারে অবাক হয়ে যায়, কারণ সকাল থেকেই তার এমনিতেই শরীর খারাপ, তার মধ্যে তাকে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়েছে, কিন্তু কেউ বিন্দুমাত্র তার কাজে সাহায্য করেনি। আর এখন আবার শাশুড়ি মায়ের কথা অনুযায়ী ননদের পায়ে সারা রাত ধরে তেল মালিশ করতে হবে। মা, আমার শরীরটা এমনিতেই ভালো নেই, তাই আমি ভেবেছি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তাই আপনি যদি আপনার মেয়ের পায়ে তেল মালিশ করে দিতেন তাহলে খুব ভালো হতো। আর এমনিতেও এখন তো কত পেন কিলার আছে, পেন কিলার খেলেই তো ব্যথা কমে যায়। আমার মেয়ে শরীর খারাপ, ওর পায়ে ব্যথা করছে, আর তুমি বলছো ওর পায়ে তেল মালিশ করে দিতে পারবে না? তুমি জানো না পেন কিলার খেলে শরীরে খারাপ এফেক্ট পড়ে? আমি কিছু শুনতে চাই না, তুমি যাও গিয়ে আমার মেয়ের পায়ে তেল মালিশ করে দাও। আর আমার এখন কোমরে ব্যথা, আমি বসে বসে তেল মালিশ করব নাকি? হ্যাঁ বৌদি, মা ঠিকই বলছে, আমি ঘরে যাচ্ছি, তুমি সর্ষের তেল নিয়ে আমার ঘরে চলে এসো। এই বলে অর্পিতা ঘরে চলে যায়, যার ফলে রিধিমা বাধ্য হয়ে শারীরিক অসুস্থতা সত্ত্বেও সারা রাত বসে বসে তার ননদের পায়ে তেল মালিশ করে, আর অন্যদিকে তার ননদ নাক ডেকে ঘুমায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রত্যেকদিন রিধিমার উপর এরকম ভাবে অত্যাচার করা হলে তার স্বামীও কোনো রকম প্রতিবাদ করে না, কারণ সে তার মাকে ভীষণ পরিমাণে ভয় পায়। আর একদিন, রিধিমা, আমি আজকে অফিস থেকে 2 লক্ষ টাকা নিয়ে এসেছি, তুমি এই টাকাটা লকারে রেখে দাও তো, আমার যখন প্রয়োজন হবে তখন আমি চেয়ে নেব, কেমন? এই বলে বিমান যখন তার বউয়ের হাতে 2 লক্ষ টাকা দিতে যাবে তখনই তার মা এবং বোন সেখানে চলে আসে, আর তারা মোটেই ব্যাপারটা পছন্দ করে না। তুই কোন সাহসে তোর বউয়ের হাতে 2 লক্ষ টাকা তুলে দিচ্ছিস? এমনিতেই তোর বউ গরিব পরিবার থেকে এসেছে, সুতরাং এত টাকা পয়সা দেখে যদি লোভ হয়ে যায় তখন কিন্তু আমাদের বাড়ির টাকা বাপের বাড়িতে পাঠাতে শুরু করবে, তাই তুই তোর বউয়ের হাতে কোনো টাকা দিবি না। আর দাদা, তুই হয়তো ভুলে যাচ্ছিস তোর বউ কিন্তু এই বাড়ির চাকর, তাই চাকরদের হাতে কখনো এত বেশি টাকা দিতে নেই, কখন ওদের স্বভাব পরিবর্তন হয়ে যাবে তুই বুঝতেও পারবি না। বিমান, তুমি একটা কাজ করো, তুমি তোমার মা আর বোনের হাতে টাকা দাও, ওরা এই টাকাটা ঠিক সামনে রাখবে। আমি সত্যি এই বাড়ির চাকরানি, তাই আমার কোনো টাকা পয়সা রাখার দরকার নেই। এই বলে রিধিমা রান্নাঘরে চলে যায়। দেখেছিস বিমান, তোর বউয়ের কেমন ধোপার চুলোর মতো মুখ হয়েছে? সারাদিন শ্বশুর বাড়িতে কাজ করাই হলো বাড়ির বউয়ের ধর্ম, আর তোর বউকে যখন কাজ করতে বলা হয় তখনই এরকম ভাবে মুখ করে, এটা কি ঠিক? তোমরা সারাক্ষণ আমার বউয়ের পেছনে কেন পড়ে থাকো বলো তো? আগে আমাদের বাড়িতে 2টো কাজের দিদি ছিল, এখন আমার বিয়ে হওয়ার পর বউ এসেছে বলে তোমরা কাজের দিদিও ছাড়িয়ে দিয়েছো। আমাদের কাছে তো টাকা পয়সার অভাব নেই, তাহলে তোমরা কেন এত কিপটামি করো বলো তো? তুই তোর বউয়ের হয়ে কথা বলছিস দেখছি, তোর বউয়ের কোনো দোষ তোর চোখে পড়ে না? এরকম বউ ভক্ত হনুমান হয়ে যাস না কিন্তু দাদা, মা যা বলছে ঠিকই বলছে। বিমান আর কিছুতেই মা এবং বোনের কথা শুনতে চায় না, কারণ সে এমনিতেই সারাদিন টাকা রোজগার করতে ব্যস্ত থাকে, আর তার মধ্যে পারিবারিক ঝামেলার মধ্যে সে কিছুতেই পড়তে চায় না। সেই জন্য বিমান চুপচাপ সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর একদিন বিমান যখন তার কাজে সেই 2 লক্ষ টাকা তার মা এবং বোনের কাছে চাইতে শুরু করে তখন মালা দেবী এবং অর্পিতা খুবই ভয় পেয়ে যায়, কারণ তারা সেই টাকা কোথাও খুঁজে পায় না। বিশ্বাস কর বিমান, টাকাটা আমি লকারেই রেখেছিলাম, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না।
আমার মনে হয় তোর বউ চাবি চুরি করে টাকাগুলো নিয়ে নিয়েছে, আর সেই টাকা দিয়ে শাড়ি জামা কাপড় কিনেছে। তোর বউকে জিজ্ঞাসা কর, টাকার খোঁজ পেয়ে যাবি। না বিমান, বিশ্বাস করো, আমি লকারের চাবিতে হাত দিইনি, আর আমি তোমার কাছে যা চাই তুমি আমাকে তাই দাও, সুতরাং আমার কেন চুরি করার দরকার পড়বে? আর মা, আপনি প্লিজ আমার নামে মিথ্যা কথা বলবেন না। তার মানে তুমি কি বলতে চাইছো এই টাকাটা আমরা চুরি করেছি? আমি তোমাদের সাথে ঝামেলা করতে চাই না, ওই টাকাটা আমার গুরুত্বপূর্ণ একটা কাজের টাকা, তাই তোমরা যে করেই হোক টাকাটা আমাকে দিয়ে দাও। এভাবে অর্পিতা দেবী এবং তার মেয়ে মিথ্যা কথা বলতে থাকে। আসলে অর্পিতা এবং তার মা শপিং করতে ভীষণই পছন্দ করে, তাই কিছুদিন আগেই তারা দুজনে মিলে এক বড় শপিং মলে যায়। আর সেই শপিং মলে তাদের একটা 2 লক্ষ টাকা দামের ডায়মন্ডের নেকলেস পছন্দ হয়, তাই দুজনে সেই ডায়মন্ডের নেকলেস কেনার পেছনে 2 লক্ষ টাকা ব্যয় করে। কিন্তু সেই বিষয়ে কিছুতেই তারা বিমানকে জানায় না। দাদা বিশ্বাস কর, এই কারণেই কিন্তু তোর বউকে আমরা চাকরানি বানিয়েছি, কারণ আমাদের এত বড় বাড়ি, এত টাকা পয়সা দেখে তোর বউ লোভ সামলাতে পারে না, সেই কারণেই ও টাকা চুরি করেছে। এভাবে সবাই মিলে রিধিমাকে ভীষণ পরিমাণে দোষ দিতে শুরু করে, ফলে রিধিমা খুবই কান্নাকাটি করতে শুরু করে দেয়। তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে আমার বিয়ের গহনা নিয়ে তোমরা বিক্রি করে দাও আর টাকাটা উসুল করে নাও, কিন্তু বিশ্বাস করো আমি চুরি করিনি। দাদা, ওর কথা শুনবি না, একটা কাজও সময় মতো করে না, তার উপর আবার চুরি। আমাদের এত সুন্দর বাড়ি কতবার বলেছি দিনে 10 বার পরিষ্কার করবে, তবুও করে না, তাই আমাদের বাড়িঘর একেবারে নোংরা হয়ে যাচ্ছে। তার উপর এখন আবার বাড়ি থেকে 2 লক্ষ টাকা চুরি করলো। দাদা, তুই বরঞ্চ তোর বউকে এই বাড়ি থেকে তাড়িয়ে দে, তাহলেই তোর বউ উচিত শিক্ষা পেয়ে যাবে। এভাবে সবাই মিলে যখন রিধিমাকে অপমান করতে শুরু করে, তখন বিমান কিছুতেই বউয়ের অপমান সহ্য করতে পারে না, কারণ সে ভালো করেই জানে রিধিমা কিছুতেই টাকা চুরি করতে পারে না। মা আর বোন, তোমরা দয়া করে একটু চুপ করো, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। সেই তখন থেকে তোমরা আমার বউকে অপমান করে যাচ্ছ। আমি যখনই সকালে ঘুম থেকে উঠে অফিসে যাই, তখনই দেখি ও বাড়ির কাজ করছে, রান্না বান্না করছে, আর তারপর যখন রাত্রিবেলা অফিস থেকে ফিরে আসি, তখনও বেচারিকে রান্নাঘরে খাটাখাটনি করতে দেখি। আমার সাথে একটু সময়ও কাটাতে পারে না, একটু ঘুরতেও যেতে পারে না। তোমরা তোর সাথে একেবারে চাকরের মতো ব্যবহার করো। তাও তো চাকররা প্রত্যেক মাসে একটা মাইনা পাই, আমার বউ তাও তো পায় না। তাই তোমরা যাই বলো না কেন, আমি বিশ্বাস করতে পারি না যে আমার বউ চুরি করতে পারে, বুঝেছো? বিমান যখন তার মা এবং বোনের মুখে এরকম ভাবে উত্তর দেয়, তখন তারা একেবারে চুপ করে থাকে, কারণ সত্যিই তারা নিজেদের ভুলের জন্য এখন লজ্জিত বোধ করে। তাই তারা বিমানের সামনে নিজেদের ভুল স্বীকার করে। আর বিমান যখন জানতে পারে যে তার মা এবং বোন এভাবে 2 লক্ষ টাকা নষ্ট করেছে, তখন বিমানের কিছু বলার থাকে না। বৌমা, তোমার সাথে আমি আর কখনো খারাপ ব্যবহার করব না, এমনকি আমার মেয়েও তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর আমরা আবার বাড়িতে 5টা কাজের লোক রাখবো, যাতে সবসময় আমাদের বাড়িঘর পরিষ্কার থাকে। তোমাকে আর কোনো কাজ করতে হবে না বৌমা। রিধিমা তার শাশুড়ি মায়ের এমন কথা শুনে খুবই খুশি হয়, আর সেদিনের পর থেকে শাশুড়ি মা এবং ননদ কখনো বাড়ির বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে না। তারা সবাই মিলেমিশে সুখে শান্তিতে সংসার করতে থাকে। সুলেখা বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছে 2 বছর আগে। এই 2 বছরে সে তার শ্বশুর বাড়ির সম্বন্ধে অনেক অদ্ভুত ব্যাপার শুনেছে, কিন্তু সব অদ্ভুত ঘটনার মধ্যেও তার সব থেকে বেশি অদ্ভুত যেটা লাগে সেটা হলো তার একমাত্র ননদ প্রীতি, যার এখন মাত্র 21 বছর বয়স, তার নাকি 5 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। আমাদের দেশে বাল্যবিবাহ একেবারে আইনের বিরুদ্ধে কাজ, সেটা সুলেখা ভালো করেই জানে। কিন্তু তবুও তার শ্বশুরবাড়িতে কেন যে এরকম কাণ্ড ঘটানো হয়েছে সেটা সে কিছুতেই বুঝে উঠতে পারে না। আর তার আরো অদ্ভুত লাগে এটা ভেবে যে 5 বছর বয়সে প্রীতির বিয়ে হয়ে যাবার পরও সে আজ পর্যন্ত শ্বশুরবাড়িতে যায়নি। এরকম হওয়ার কারণটা কি একটু বলবে? কেন তুমি কিংবা তোমার বাড়ির কেউ তোমার বোনকে শ্বশুরবাড়িতে পাঠায়নি কেন? তার থেকেও বড় প্রশ্ন, অত ছোট বয়সে মেয়েটার বিয়ে দিয়েছিলে কেন? আমার বাবা তার বন্ধু মিলে হঠাৎ ঠিক করে ফেলে যে তাদের ছেলে মেয়েরা বড় হলে তারা তাদের দুজনকে বিয়ে দেবে, তাই আর কি। কিন্তু ওরা তো বড় হওয়ার আগেই ওদের বিয়ে দিয়ে দিয়েছে, এমন কেন করলেন বাবা? আর বিয়ে যখন দিলই তখন শ্বশুর বাড়িতে পাঠালো না কেন? আমাদের দেশে তো বাল্য বিবাহের চল নেই, তাই ওরা বড় হলে ওদের অন্য কাউকে পছন্দ হবে, আর ওরা নিজেদের পছন্দের ছেলে মেয়েকে বিয়ে করতে চাইবে, এই সমস্ত আশঙ্কা করে আমাদের বাবারা ওদের ছোট বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। প্রীতির কথা না হয় তুমি জানো, কিন্তু যে ছেলেটার সঙ্গে ওর বিয়ে হয়েছে সে যে এতদিনে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়ায়নি বা তার যে অন্য কাউকে ভালো লাগেনি, এটার গ্যারান্টি কি করে দেবে তুমি? ভালো লাগলেও তো কিছু করার নেই, ওকে সবই ভুলে যেতে হবে। আর আমাদের বাবাদের কথা অনুযায়ী দুজনেরই 22 বছর হলে ধুমধাম করে ওদের বিয়ে দেওয়া হবে, আর এটার অমান্য কেউই করতে পারবে না।
প্রীতির তো আর 2 মাস পরেই 22 বছর হবে, তাহলে কি 2 মাস পরেই ওদের বিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হবে? সেরকমই তো ইচ্ছা আছে। তার আগে আমাকে রমেশ কাকুর বাড়িতে গিয়ে ভালো করে একবার আলোচনায় বসতে হবে। তুমি আমাকে একবার ওনাদের বাড়ির ঠিকানাটা দিও তো, পারলে একটু ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে আসবো। প্রীতি আমার একমাত্র ননদ, ও এত বছর পর শ্বশুর বাড়িতে যাবে, আমাকে একটু সতর্ক তো হতেই হবে। সুলেখার কথা শুনে অঞ্জন বেশ খুশি হয়। সে আর কোনো কথা না বাড়িয়েই সুলেখাকে তার বাবার বন্ধুর বাড়ির ঠিকানা দিয়ে দেয়। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। সুলেখা কাউকে কিছু না জানিয়ে তার স্বামীর দেওয়া ঠিকানা অনুসরণ করে সেই রাস্তায় যেতে থাকে, কিন্তু কাকে দেখতে যাচ্ছে, কার খোঁজ করতে যাচ্ছে এ বিষয়ে সুলেখার কোনো জ্ঞান থাকে না। সঠিক ঠিকানায় পৌঁছে সুলেখা একটি চায়ের দোকানে এসে রমেশ বাবুর বাড়ির ব্যাপারে জানতে চায়। এই যে এটা যে বাড়ির ঠিকানা এনেছেন না, সেই বাড়িতে তো মানুষ থাকে না, সেই বাড়িতে তো জন্তু থাকে, জন্তু। এই বাড়িতে কাকে খোঁজ করতে এসেছেন? এসব তুমি কি বলছো? এটা যার বাড়ির ঠিকানা সে আমার শ্বশুর মশাইয়ের বন্ধু, তার ব্যাপারে এসব খারাপ কথা কেন বলছো তুমি? আশেপাশে ঘুরে দেখুন, আরো অনেক দোকান পাবেন বা অন্যান্য অনেক লোকজনকেও দেখতে পাবেন। আপনি তাদের মধ্যে যাকে এই বাড়ির ঠিকানা দেখে এই লোকগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করবেন, তারা আপনাকে একই উত্তর দেবে। কিন্তু কেন? এই বাড়িতে একটা ছেলে আছে না, 22-23 বছরের, সে কেমন? আসলে তার ব্যাপারে খোঁজ নিতেই আমি এখানে এসেছি। তার ব্যাপারে খোঁজ নিতে? কেন? ওই ছেলেটার সঙ্গে কি আপনার বোন বা বান্ধবীর বিয়ে ঠিক হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আজকেই বাড়িতে গিয়ে বিয়ে ভেঙে দিন। এর সাথে যেই মেয়ের বিয়ে হবে সেই মেয়ে শান্তিতে সংসার করা তো দূর, বেঁচে থাকতেও পারবে না। এই কথা শুনে সুলেখা প্রচন্ড ভয় পেয়ে যায়। 2 মাস পরে তার ননদের যেই ছেলের সঙ্গে বিয়ে হওয়ার কথা, সেই ছেলের নামে তাদের পাড়ার দোকানদারদের মুখে এমন কটূক্তি শুনে সুলেখার আর কিছু বলার থাকে না। ওই ছেলে কয়েকদিন আগেও একজনকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল। প্রথম সব ঠিকই ছিল, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই প্রায় প্রত্যেক দিনই বাড়ি থেকে ওই বউটার কান্নার আওয়াজ আসতো। আমরা চাইতাম মেয়েটাকে সাহায্য করতে, কিন্তু এই বাড়ির সবার কাছে গুলি বন্দুক আছে, এই ভয়ে আমরা কেউ যেতে পারতাম না। বিয়ে? বউ? এসব তুমি কি বলছো? আমার ননদের সঙ্গে সেই 5 বছর বয়সে ওর তো বিয়ে হয়ে গেছে, এরপরে ও আবার অন্য কাউকে বিয়ে করেছে। তারপর বউটার কি হলো শুনি? দেখুন, কান্নার আওয়াজ তো আর পাওয়া যায় না। পালিয়ে গেছে নাকি ওকে মেরে ফেলেছে কিংবা গায়েব করে দিয়েছে এসব কিছু আমাদের জানা নেই। আর ওইসব 5 বছরের বিয়ে এখন আর কেউ মানে? ওরা সবাই খেলার ছলে করা বিয়েটা ভুলে গেছে, আপনারাও ভুলে যান। এই বলে মনিকা আবার নিজের দোকানের কাজে মন দেয়। সুলেখা ভেবেছিল আর 2 মাস পরে খুবই খুশি খুশি সে তার ননদকে শ্বশুর বাড়িতে পাঠাবে, আর তার শ্বশুর বাড়ির পাড়ায় এসে সে যা কথা শুনলো সেগুলো শোনার পরে প্রীতিকে শ্বশুর বাড়ি পাঠানো তো দূরের কথা, এই অমানুষগুলোর সামনে তাকে আনতেও সুলেখার ভয়ে বুক কাঁপতে থাকে। সুলেখা বাড়িতে গিয়ে সমস্ত কথা তার স্বামী অঞ্জনকে জানায়। অঞ্জন কিছুতেই সেসব বিশ্বাস করতে চায় না, এমনকি অঞ্জনের পরিবারের কেউই সুলেখার কোনো কথাই বিশ্বাস করতে চায় না। তুমি নিশ্চয়ই গিয়ে দেখেছো, রমেশ ঠাকুরপুর অনেক বড় বাড়ি, ওদের অনেক প্রতিপত্তি, তাই তোমার হিংসা হচ্ছে তাই না আমার মেয়ের উপর? ও তো তোমার বোনের মতো, নিজের বোনের সঙ্গে কেউ এরকম হিংসা করে? শুনুন, এমন তো নয় যে ওর বিয়েটা ভেঙে আমি ওই ছেলেটাকে বিয়ে করতে যাব। তাহলে ও শ্বশুরবাড়ির সম্পত্তি প্রতিপত্তি দেখে আমার লোভ হবেই বা কেন শুনি? আমি প্রীতির ভালোর জন্যই বলছি, ওই শ্বশুরবাড়ি তোকে পাঠাতে হবে না। এটা তো সম্ভব নয়। তোমার শ্বশুর মশাইয়ের শেষ ইচ্ছা ছিল যেন রমেশ ঠাকুরপুর ছেলের সঙ্গে আমাদের প্রীতির বিয়ে হয়, আর আজকে সেই লোকটা বেঁচে নেই বলে তার ইচ্ছেগুলোকে মেরে ফেলবে তোমরা? আমি নিজের কানে শুনে এসেছি, ওই ছেলেটা কয়েকদিন আগে একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে গিয়েছিল, তার উপর অত্যাচার করত। এরপরেও আমি চাইবো আমার বোনের মতো ননদকে সেখানে পাঠাতে? তোমাকে ওই বাড়ির ঠিকানা দেওয়াই আমার ভুল হয়েছে। আমার নিজেকে খোঁজ নিলেই ভালো হতো। দেখছি আমি কালই যাবো। তুই একদম চিন্তা করিস না প্রীতি, তোর দাদা থাকতে তোর ধুমধাম করে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠানো হবে, এটার অন্যথা কেউ করতে পারবে না। এই কথা শুনে সুলেখা যতটা দুঃখ পায় তার থেকেও বেশি দুঃখ পায় প্রীতি, কারণ সে এই এতগুলো বছর ধরে তার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য কতই না প্রস্তুতি নিয়েছে। হাত পুড়িয়ে রান্না শিখেছে, ঘরের সমস্ত কাজকর্ম করতে শিখেছে, আর বিয়ের 2 মাস আগে সে জানতে পারছে তার হয়তো শ্বশুর বাড়িতে যাওয়াই হবে না। এসব শুনে সে নিজের চোখের জল ধরে রাখতে পারে না। সে কাউকে কিছু না বলে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। বাড়ি থেকে বেরিয়ে প্রীতি একটি পার্কে গিয়ে বসে আছে, এমন সময় একটি ছেলে তার সঙ্গে কথা বলতে আসে। আমাকে আজ হঠাৎ এখানে ডাকলে যে, তার মানে আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে তাই তো? সাকসেসফুল মানে? সাংঘাতিক সাকসেসফুল। আচ্ছা,
তুমি যে দোকানের লোকগুলোকে টাকা খাইয়ে ওই বাড়ির ছেলেটার নামে এসব ভুলভাল কথা বলেছো, তাতে কোনো ক্ষতি হবে না তো? কেন ক্ষতি হতে যাবে? কে ক্ষতি করবে শুনি? ওই চায়ের দোকান বা মুদিখানার দোকানের লোকগুলো, ওরা আমাদের থেকে অনেক অনেক টাকা নিয়েছে ওই মিথ্যেগুলো বলার জন্য। কিন্তু সমস্যাটা হচ্ছে কালকে ওদের আবার ওই মিথ্যাগুলো বলতে হবে। ওরা রাজি হবে তো? কারণ কালকে দাদা যাবে ওখানে, আবার ওদের বাড়ির ব্যাপারে এদিক ওদিক খোঁজও নিতে পারে। ওদের না হয় আরো কিছু টাকা দিয়ে দেবো। তোমার অন্য বাড়িতে বিয়ে আটকানোর জন্য এইটুকু তো আমাকে করতেই হবে। তোমার তো আমি অন্য কোথাও বিয়ে হতেও দেবো না। আমি নিজেও অন্য কোথাও বিয়ে করতে চাই না। কার না কার সাথে কোন ছেলেটার সঙ্গে বাবা আমার বিয়ে দিয়েছে, যার আমি নামও জানি না, বাড়ির ঠিকানাও জানি না, এমনকি আমার বাবার যে বন্ধু তার নাম পর্যন্ত জানি না আমি। আর হঠাৎ করে 2 মাস পরে আমাকে তাদের বাড়িতে চলে যেতে বললে আমি যাব কেন? এতদিন তো একবারও আমাকে তার সঙ্গে আলাপ করতে দেয়নি। ভাগ্যিস দেয়নি, সেই কারণেই তো আমি তোমার মতো একটা মিষ্টি বউ পাবো। ওরকম সেকেলে শ্বশুর বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই তোমার। ওই 5-6 বছর বয়সের বিয়েটা আবার বিয়ে নাকি? এভাবেই তারা একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। সেই দিনটা এভাবেই কোনো রকমই কাটে। পরের দিন সকাল হতেই অঞ্জন প্রীতির শ্বশুর বাড়ির ব্যাপারে খোঁজ নিতে আবার সেই ঠিকানায় পৌঁছে যায়। সেখানে গিয়ে সে আবার সেই সমস্ত কথাই শুনতে পায় যেগুলো গতকাল তার স্ত্রীকে বলা হয়েছিল। এসব জেনে অঞ্জন খুবই হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। সে তার মাকে এবং বোনকে সমস্ত কথা জানায়। শেফালি দেবীও সবটা শুনে প্রচন্ড দুঃখ পায়। তারা গতকালের ব্যবহারের জন্য সুলেখার কাছেও ক্ষমা চায়। তোমাদের তো এতদিনে কারণ মনেও হয়নি ওর শ্বশুরবাড়ির ব্যাপারে খোঁজ নেওয়ার কথা। ভাগ্যিস আমি খোঁজ নিয়েছিলাম, তাই এত বড় সত্যিটা আমি জানতে পারলাম। তুমি সত্যি আমার মেয়ের ভালো চাও সেটা আমি বুঝে গেছি। এবার তুমি সিদ্ধান্ত নাও প্রীতির কি করা উচিত। তুমি যেটা বলবে সেটাই হবে। প্রীতি যাকে পছন্দ করে আমার মনে হয় তার সঙ্গে ওর বিয়েটা দেওয়া যথোপযুক্ত হবে। আর আমি এই কথাটা এত জোর দিয়ে বলতে পারছি তার কারণ আমি জানি প্রীতি এমন কাউকে পছন্দ করবে না যাকে মেনে নিতে আমাদের কারোর অসুবিধা হবে। ওর যে কাউকে পছন্দ সেটাই বা তুমি জানলে কি করে? কই, আমি তো কিছু টের পাইনি এতদিনে। মাঝরাতে ঘুম থেকে বাথরুমে যাওয়ার সময় আমার একটা অভ্যাস আছে, আর এটা আপনারা সবাই জানেন। আমি যখনই মাঝরাতে ঘুম থেকে উঠে বাইরে আসি তখনই প্রীতিকে লুকিয়ে লুকিয়ে ফিসফিস করে কারোর সঙ্গে গল্প করতে শুনি। ও হয়তো ভাবে ওর গলার আওয়াজ বাইরে থেকে শুনতে পাওয়া যায় না, কিন্তু আমি শুনতে পাই। আমি এত আস্তে আস্তে কথা বলি তাও তুমি শুনতে পাও? যা খুশি তাই বললেই হলো নাকি? আর আমি মোটেই প্রত্যেকদিন রাতে কথা বলি না। এই যা, তুমি নিজের মুখেই স্বীকার করলে যে তুমি তাহলে কারোর সঙ্গে কথা বলো। আমি তো তোমাকে ফাঁদে ফেলার জন্য মিথ্যাগুলো বললাম। অত আস্তে কথা বললে কি বাইরে শোনা যায়? তুমি না খুব বাজে জানো তো। তোর এই বলে প্রীতি লজ্জায় চোখ মুখ লাল করে নিজের ঘরে চলে যায়। তাহলে প্রীতি কাকে পছন্দ করে আমরা এর মধ্যেই তার সঙ্গে একবার দেখা করব। এবার আমার ননদিনী রায়বাগিনীকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় এসে গেছে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। প্রীতি বিবেকের কথা তার বাড়িতে জানিয়ে দেয়। বিবেকের ব্যাপারে শুনে সুলেখা, তার স্বামী এবং শাশুড়ি মা সবারই বিবেককে প্রীতির স্বামী হিসেবে বেশ পছন্দ হয়। তারা সময় নষ্ট না করে বিবেকের সঙ্গে প্রীতির বিয়ের ব্যাপারে কথা বলার জন্য বিবেকদের বাড়িতে আসে। তোমার বাড়িতে বড় কে আছে তাকে ডাকো। তোমাদের দুজনের বিয়ের কথা কি শুধু তোমার সাথেই বলবো? আমার তো মা নেই। আমি যখন অনেক ছোট ছিলাম তখনই আমার মা মারা গেছে। আর বাবা তৈরি হচ্ছে। আপনারা চা মিষ্টি খান, বাবা এক্ষুনি চলে আসবে। এই বলে বিবেক তাদের সবার হাতে খাবারগুলো তুলে দেয়। তারা সবাই বিবেকের সঙ্গে নানান রকমের কথা বলছে। এমন সময় বিবেকের বাবা সেখানে চলে আসে। তাকে দেখে শেফালি দেবী আর অঞ্জন দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। ঠাকুরপো, তুমি বিবেকের বাবা? তোমার ছেলের নাম বিকি ছিল না? তোমরা তো সেই উত্তর দিকের পাড়াতে থাকতে, এখানে তো থাকতে না। সেই বাড়ির ঠিকানাই তো আমাদের কাছে ছিল, আর তোমাদের সেই বাড়ির ঠিকানাই তো আমাদের কাছে ছিল। বিবেকের ডাক নাম বিকি, আর আমাদের এই বাড়িটাই এখন কেউ থাকে না, একেবারে পোড়ো বাড়ি হয়ে আছে। আমার স্ত্রী ওখানে গায়ে আগুন লেগে মারা যাওয়ার পর আমরা ওই বাড়িটা ছেড়ে দিয়েছি। বিবেকের 6-7 বছর বয়স থেকে আমরা এখানেই থাকি। ও যে ওখানে থাকতো ওর হয়তো সেটা মনেও নেই, কিন্তু তোমরা যে তোমাদের মেয়েকে আমাদের বাড়িতে পাঠাবে বলে আমাকে ঠিক খুঁজে খুঁজে বের করেই নেবে, এটা আমি কখনোই ভাবিনি। আমরা আপনাকে খুঁজিনি। এই 5 বছর বয়সে বিয়ে দেওয়া স্বামী স্ত্রী ওরা বড় হয়ে একে অপরকে খুঁজে নিয়েছে। সেই কারণেই তো আপনার ছেলের সঙ্গে আমার ননদের বিয়ের কথা বলতে আমরা এখানে এসেছি। আমি এখনো বুঝতে পারছি না যে তোমাদের ওই বাড়িটা বন্ধ যখন পড়েই থাকে, তাহলে ওখানকার আশেপাশের লোক তোমাদের নামে এত খারাপ খারাপ কথা কেন বললো? আসলে আমি আর বিবেক দুজনে মিলে প্ল্যান করেছিলাম আমাদের ছোটবেলার বিয়েটা যাতে ভেঙে যায়। এই জন্যই বিবেক ওই চায়ের দোকান আর আশেপাশের লোকগুলোকে টাকা দিয়ে ওদেরকে মিথ্যা কথা বলতে বাধ্য করেছিল। এত খাটনি করে কি লাভ হলো? সেই তো 5 বছর বয়সে যাকে বিয়ে করেছিলে তার বাড়িতেই সংসার করতে আসতে হলো। এখানে আসার আগে পর্যন্ত আমি ভাবছিলাম প্রীতির বাবা খুবই কষ্ট পাবে,
যদি রমেশ ঠাকুরপোর ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে না হয়। কিন্তু এখানে এসে আমি যে এত আনন্দ পাবো আমি স্বপ্নেও ভাবিনি। সেদিন সকলেই প্রচন্ড পরিমাণে খুশি হয়। সবাই মিলে একসঙ্গে বিবেক এবং প্রীতির বিয়ের দিনও ঠিক করে ফেলে। 3-4 মাস পরে একটা শুভ দিনে প্রীতি এবং বিবেকের শুভ বিবাহ সম্পন্ন হয়।